আলাইকুম, আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে মূলত আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক একটি ক্লাস অর্থাৎ সাধারণ জ্ঞানের উপর। সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব এবং আজকের যে আমাদের আলোচনার টপিক তা হলো বাংলাদেশের পরিচিতি। অর্থাৎ আমরা মূলত আজকে চেষ্টা করব বাংলাদেশের যে পরিচিতি অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতি, অবস্থান, জলবায়ু, মানে বাংলাদেশের কোথায় অবস্থিত, কোন দিকে কোন অঞ্চল অবস্থিত, বাংলাদেশে আমাদের কোথায় কি আছে, এছাড়া আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা, মানে অর্থাৎ আমাদের বাংলাদেশের এমন সবগুলো বিষয়, মোটামুটি ওভারঅল ভৌগোলিক বিষয় যেগুলো আছে সবগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা তাহলে আমাদের যে আজকের যে আলোচনার পর্ব, সেই আলোচনা পর্বের মধ্যে চলে যাই। তো দেখো, সর্বপ্রথম আমরা বাংলাদেশের পরিচিতিটা আগে সর্বপ্রথম জানি যে বাংলাদেশের যে আমাদের পরিচিতি, এটা কোথায় কি আছে না আছে, এই সকল বিষয় আমরা সর্বপ্রথম আগে জেনে নিই। তো দেখো যে বাংলাদেশে সর্বপ্রথম আমাদের এই যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ যে নামকরণ করা হয়, এটা কত সালে, এটা কিন্তু জানতে হবে। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আছে যে 1969 সালে। আর তোমাদের আরেকটা বিষয় বলে দিই, সাধারণ জ্ঞান কিন্তু এগুলো বুঝার কম বিষয় রয়েছে। সাধারণ জ্ঞানে যেগুলো বুঝার বিষয় আমি তোমাদের সুন্দরভাবে বুঝাই দেবো, কিন্তু এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করবে রিপিটেশন, অর্থাৎ যে যতবার রিভিশন করবে, যে যতবার একটা জিনিস পড়বে, সেই কেবল এখানে ভালো কিছু করতে পারবে সাধারণ জ্ঞানে। কারণ সাধারণ জ্ঞানে বোঝার খুবই কম বিষয় রয়েছে। এখানে একটাই জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো মুখস্থ, জাস্ট মুখস্থ, শুধু মুখস্থ। যে যত বেশি এখানে মুখস্থ করতে পারবে, তার এখানে নাম্বার পাওয়ার ক্যাপাবিলিটি তত বেড়ে যাবে। তো ওই জন্য এই কথাটা বলবো যে যারা সাধারণ জ্ঞান প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে, তারা বারবার রিপিটেশনের পর রাখবা সাধারণ জ্ঞান। আমরা যদিও বিগত একটা পর্বে সাধারণ জ্ঞান কীভাবে পড়তে হয় না পড়তে হয়, পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক পরীক্ষার ক্ষেত্রে এবং কীভাবে কমন আসে, এটা আলোচনা করছি বেসিক পর্বটা, সেখানে তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। তো তাহলে আমরা দেখি সাধারণ জ্ঞানের যে টপিকটা আজকের, এবং বলে দিই কিছু কথা আগে। আমি কিন্তু সবগুলো তোমার জিনিস বলবো না, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, মানে যেগুলো বারবার বেশিরভাগ পরীক্ষার সময় আসে, এই তথ্যগুলোই তোমাদের দেওয়ার চেষ্টা করবো বেশিরভাগ। আর আমি যখন যেটা বলবো সেটা তোমরা সাথে সাথে দাগাই নিবা, আর বলে দেবো কিন্তু যে কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি তথ্যগুলো তোমরা জাস্ট পড়বা না যে এরকমটা না, বাকি তথ্যগুলো জাস্ট দেখে যাবা। তবে যেগুলো বলবো এগুলো একবারে মানে বাদ দেওয়া কোনো অপশন রাখবে না, ওগুলো পড়বাই একবারে। তো দেখো, সর্বপ্রথম তাহলে আমাদের বাংলাদেশের পরিচিতির মধ্যে যে পূর্ব পাকিস্তান থেকে যে বাংলাদেশ যে নামকরণ করা হয়, এই নামকরণ কত সালে করা হয়? 1969 সালে 5ই ডিসেম্বর পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ করা হয়, এটা জানবা। এরপর হলো যে এই বাংলাদেশের যে রাষ্ট্রীয় নাম, সেই রাষ্ট্রীয় নাম কি? বাংলাদেশে আমাদের একটা রাষ্ট্রীয় নাম আছে না, ইংরেজিতে যেটাকে আমরা বলি, বাংলায় তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো ইংরেজিতে আমাদের যে রাষ্ট্রীয় নাম রয়েছে, সেই রাষ্ট্রীয় নামটা কি? বাংলায় হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলায় যেটা নাম, বাংলাদেশের সরকারি নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা হলো বাংলায়। এই যে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশের যে সরকারি নাম সেটা কি, এটা বাংলায় হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর ইংরেজিতে এটাকে বলা হয় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা কিন্তু অনেকবার আসছে যে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটার মানে ইংরেজিতে যে নামটা বাংলাদেশের ফুল নেম যেটাকে বলি আমরা, এইটা মাথায় রাখবা। বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা তো জানো। প্রধান রাষ্ট্রভাষা বাংলা, জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে না খুব একটা। এরপরে দেখো এই যে বাংলাদেশের যে বিভিন্ন একটা ম্যাপ রয়েছে, যেখানে ছোটোখাটো একটা ম্যাপ দেওয়া হয়েছে, মানে ভৌগোলিক অবস্থানটা কোন দিকে কোনটা। আমাদের উত্তরে হলো রংপুর, এদিকে আছে রাজশাহী, তারপর এখানে ময়মনসিংহ, তারপর এখানে সিলেট, ঢাকা, এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম। আর একটা বিষয় তোমাকে বলে দিই, তোমরা ম্যাপটা মাথার মধ্যে সেট করে নিবা। বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তোমরা ম্যাপটা মানে চোখ বন্ধ করে তুমি যেন বলতে পারো, হ্যাঁ এদিকে হলো উত্তর এইদিকে কী রয়েছে, এদিকে হলো দক্ষিণে এদিকে কী রয়েছে, এরকম যেন চোখ বন্ধ করে তুমি বলতে পারো যে কোন দিকে কোন অঞ্চলটা রয়েছে, কোথায় কোন অঞ্চলটা আছে। তুই চোখ বন্ধ করে যেন বলতে পারো দক্ষিণ ওইদিকে খুলনা রয়েছে, খুলনা এখানে আমরা এই যে বাংলাদেশের সুন্দরবন দেখতে পাই, তারপর এখানে তার পার্শ্ববর্তী এখানে আমরা বরিশাল দেখতে পাই, এখানে নোয়াখালী আছে, পটুয়াখালী, এরকম। তারপর আরও যদি দক্ষিণে আমরা যাই, এদিকে চট্টগ্রাম দেখতে পাই। মানে চোখ বন্ধ করলে যেন তুমি এগুলো মাথার মধ্যে তোমার ভেসে ওঠে, চোখের মধ্যে যেন তোমার ভেসে ওঠে বিষয়টা, যে হ্যাঁ এইদিকে এই অঞ্চল। এভাবে তোমরা ম্যাপটাকে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবা। আর তুমি যদি এমনি ম্যাপ পড়লে কিন্তু এমনিতে তুমি মুখস্থ করলে কিন্তু হবে না। তোমার বিশেষ করে বিভিন্ন যে তথ্যগুলো মানে ম্যাপ রিলেটেড, এগুলো ম্যাপ দেখে পড়বা। আর আরেকটা কথা বলে দিই, তোমরা দুইটা ম্যাপ নিয়ে রাখবা সবাই, একটা হলো বাংলাদেশ আর একটা হলো আন্তর্জাতিক। এই দুইটা ম্যাপ নিয়ে একবারে টাঙে দিবা দেওয়ালে, যে তুমি যেখানে পড়তে বসছো সে সামনে দেওয়ালে টেঙে দিবা ওই দুইটা ম্যাপ। যখনই তোমার ম্যাপ রিলেটেড কোনো পড়া আসবে, সেইখান ম্যাপটা দেখে তোমরা পড়ার চেষ্টা করবা, তাহলে ইজিলি মাথার মধ্যে থাকবে।
তো দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা মুখস্থ মাস্ট, এটা বাদ দিবা না। বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থানটা এটা কত, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 20°34' উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশ এবং 88°1' হতে 92°41' পূর্ব দ্রাঘিমাংশ। এই তথ্যটা কিন্তু মুখস্থ রাখবা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কতটুকু। এরপর এই তথ্যটা বারবার আসে যে তারপরে যে তথ্যটা আছে ভৌগোলিক যে সীমানার মধ্যে কোন দিকে উত্তরে রয়েছে হলো ভারত, তারপর হলো পশ্চিমে উত্তরে কী কী রয়েছে, মানে উত্তরে ভারতের মানে কী কী রয়েছে, মানে অর্থাৎ আমাদের যে বাংলাদেশের যে ম্যাপটা রয়েছে এই মানে বাংলাদেশের যে আশেপাশে আমাদের বিভিন্ন ধরনের ভারতের যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো মূলত তোমাকে জানতে হবে যে বাংলাদেশের কোন দিকে কোন অঞ্চল রয়েছে, বাংলাদেশের উত্তরে কোন কোন ভারতের রাজ্য রয়েছে, বিশেষ করে রাজ্য আর কি, আর পশ্চিমে কোন কোন রয়েছে, দক্ষিণে কী রয়েছে, পূর্বে কোন রাজ্য রয়েছে, এইগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু আসে পরীক্ষায়। তো ভৌগোলিক সীমানার মধ্যে উত্তরে ভারতের হলো রয়েছে বাংলাদেশের যে উত্তর, সেই উত্তরে রয়েছে হলো পশ্চিমবঙ্গ, যেটা আমরা ম্যাপ দেখলে কিন্তু ইজিলি বুঝতে পারি। এই যে এখানে যদি তোমাদের একটা ম্যাপ দেখাই ছোটোখাটো, এই যে এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে বাংলাদেশ, এইখানে এই যে এদিকে যে অঞ্চলটা আছে না, এই তোমাদের দেখাই, এই সম্পূর্ণ অংশটা এইদিকে যতটুকু আছে এখান পর্যন্ত একবারে এই সম্পূর্ণ অংশটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের, এটা ওই জন্য বলছে বাংলাদেশের উত্তরে হলো পশ্চিমবঙ্গ। এরপরে দেখো এরপরে কী আছে, এরপরে বলছে যে তারপর হলো পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, বাংলাদেশের একটু ভুল বলছি, এটা হলো পশ্চিমে, বাংলাদেশের পশ্চিমে হলো পশ্চিমবঙ্গ, যদি পশ্চিমে বলা হয় পশ্চিমে হলো পশ্চিমবঙ্গ। আর তোমার হলো উত্তরে এখানে বলছিল, আমি দুঃখিত এই জন্য দেখি নাই, আমি মনে করছি পশ্চিমবঙ্গ মনে হয়। তো দেখো উত্তরে যদি বলে, উত্তর হলো উপরের অংশটা, ওটা আমরা আগেই জানি। উত্তরে আমাদের কী কী রয়েছে, এই যে পশ্চিমবঙ্গ কিছু অংশ কিন্তু উত্তরে আসছে, এই যে পশ্চিমবঙ্গ তোমাদের দেখাইলাম না একটু আগে, এই যে পশ্চিমে হলো পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ কিছু অংশ আবার কিন্তু উত্তরে আসছে। তো ওই জন্য উত্তরেও তোমার পশ্চিমবঙ্গ ধরা হয়েছে, ওই জন্য বলছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেঘালয় এখানে আছে বাংলাদেশের, তারপর এরপরে ছিল আসাম, এই যে আসামের ম্যাপটা হলো এইরকম আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের কি আছে দেখো, এরপরে আছে হলো পশ্চিমে হলো ভারতের পশ্চিমবঙ্গ, যেটা আমরা একটু আগে বললাম। আর পূর্বে কী কী আছে দেখো, পূর্বে রয়েছে, পশ্চিমে হলো এই পূর্ব কোন দিক, পূর্ব হলো এই দিক হলো পূর্ব, আমরা এটা জানি, এদিকে পশ্চিম, এদিক হলো পূর্ব। কারণ হাতের তোমরা সবসময় ম্যাপ যখন বসবা এটাকে আগে থেকে জানা আসছো, সবাই জানো। তারপরে বলে দিই হাতের ডান দিকটা হলো পূর্ব আর বাম দিকটা হলো পশ্চিম, উপরেরটা হলো উত্তর, নিচেরটা হলো দক্ষিণ, এটা কিন্তু সবাই জানো। তো দেখো পূর্বের মধ্যে যে মানে অঞ্চলগুলো আমরা দেখতে পাই, এখানে কী দেখতে পাই, ত্রিপুরা, তারপর মিজোরাম, তারপর হলো এই যে মিজোরাম রয়েছে, মণিপুর যদি এটা না, মণিপুর পার্শ্ববর্তী রয়েছে, আসামটাও কিন্তু আমরা পূর্বের মধ্যে দেখতে পাই। আসামটা উত্তরেও রয়েছে, পূর্বেও রয়েছে, অর্থাৎ আসাম, ত্রিপুরা, মিজোরাম এই তিনটা রাজ্য আমরা পূর্ব অংশেও দেখতে পাই। এরপরে দক্ষিণে রয়েছে আমাদের কি, এই যে দক্ষিণ যে আছে এখানে রয়েছে আমাদের হলো বঙ্গোপসাগর। এই ছিল মূলত হলো বাংলাদেশের চতুর্দিকের অংশ, অর্থাৎ বাংলাদেশের মানে কোন দিকে ভারতের কোন কোন রাজ্য রয়েছে এই অংশগুলো মূলত এভাবে তোমরা ম্যাপের মাধ্যমে পড়বা। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে একই প্রসেসে যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের মাথায় থাকবে, নতুবা কিন্তু তোমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় থাকবে না, ভুলে যাবা কিন্তু। তো দেখো বাংলাদেশের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এই তথ্যটা জানো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না মোটামুটি। তো ক্রান্তীয় মৌসুমী বাংলাদেশে খরাপ্রবণ অঞ্চল হলো, এটা একটু জেনে রাখো, বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল কোনটা, খরাপ্রবণ অঞ্চল মানে এদিকে পানির পরিমাণটা মানে কম বলতে কি, এদিকে খুব একটা মানে বর্ষা দেখা দেয় না, বন্যা এখানে প্লাবিত হয় না মানুষজন, খুবই কম। সেটা হলো উত্তর পশ্চিম, যেটা আমার অঞ্চল, মূলত আমি এইদিকেই বসবাস করি আর কি, উত্তর পশ্চিমাঞ্চলে। যদিও বর্তমানে এখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছি আর কি, ওইখান থেকে অধ্যয়ন করতেছি, দক্ষিণে চলে আসছি। তো আমাদের অঞ্চল কিন্তু এইটা উত্তর পশ্চিমাঞ্চল, এবং এদিক হলো খরাপ্রবণ অঞ্চল, মানে এদিকে একটু পানি মানে ওইরকম হয় না বলতে কি, পানি এদিকে জমে থাকে না খুব একটা, মানে পানি থাকে না, বিশেষ করে যখন যে আসে খরা মৌসুম আসে, এই সময় পানির একটু মানে সংকট দেখা দেয়, তখন গভীর নলকূপ থেকে পানি তুলতে হয় আর কি, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রগুলোর মাধ্যমে, সে মেশিন থাকে, এরপর আরও বিভিন্ন ধরনের তারপর হলো বিভিন্ন ধরনের দমকল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের রয়েছে, যেগুলো দ্বীপকল থেকে এগুলো থেকে পানি উত্তোলন করা হয়। তো বাংলাদেশে কোন অঞ্চলে পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশনের কারণে যেসব ক্ষতিগ্রস্ত তাকে বরন্ত অঞ্চল, এটা মোটামুটি দরকার নেই। বাংলাদেশের বিভাগ হলো 8টি, আমরা ওটা জানি, এবং প্রস্তাবিত বিভাগ হলো পদ্মা ও মেঘনা, এটা জেনে রাখো। আর বাংলাদেশের জেলা হলো 64টা, প্রস্তাবিত 65তম জেলা হলো ভৈরব। আর বাংলাদেশের প্রথম জেলা এটা জেনে রাখো, এটা ইম্পর্টেন্ট বেশি একটু, যে বাংলাদেশের তোমাদের কিন্তু বলে দিই কিন্তু আমরা কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, এটা কিন্তু বলে দিচ্ছি। বাংলাদেশের প্রথম জেলা কোনটা, প্রথম জেলা হলো চট্টগ্রাম, প্রতিষ্ঠিত হয় 1666 সালে। এই যে এটাও ইম্পর্টেন্ট, কোন জেলাকে
প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করা হয় সেটা হলো যশোর। কত সালে ঘোষণা করা হয়? 20শে ডিসেম্বর 2012 সালে। সালটা একটু মনে রাখিও। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই যশোরটা, এটা মনে রাখিও যে প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করা হয় কোনটাকে? যশোরটাকে। সিটি কর্পোরেশন এগুলো যদিও পরিবর্তনশীল, এগুলো তোমাদের পরিবর্তন তথ্য মনে রাখতে হবে। এগুলো বারবার এগুলো কিন্তু অনেকবারে তোমার বিশেষ করে যে উপজেলা ইউনিয়ন কতগুলা এগুলো পরীক্ষায় খুব কমই আসে, কিন্তু যেগুলো নর্মালি তোমার সাম্প্রতিক রিলেটেড প্রশ্নগুলো এগুলো যদিও এগুলোর উপর আমরা ক্লাস নেব, এগুলো বেশিরভাগই তোমার এগুলো থেকে প্রশ্ন আসে থাকে বিভিন্ন ধরনের সাম্প্রতিক রিলেটেড বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো যেগুলো সাম্প্রতিক ঘটে যাচ্ছে এগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন বর্তমানে যদি আমরা ধরতে যাই যে সাম্প্রতিকের মধ্যে ঘটনার মধ্যে সরকার চেঞ্জ হলো, এই রিলেটেড কিন্তু একটা বড় ধরনের কিন্তু পরিবর্তন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পরিবর্তন হয়েছে। তো এখন এখান থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আলোচিত যে বিষয়গুলো আমাদের মূলত ওই বিষয়গুলো থেকে সাম্প্রতিক প্রশ্ন আসে। আর যদি আমরা অনেকে মনে করে থাকি যে সাম্প্রতিক বাদে অন্যান্য যে টপিকগুলো এই টপিকগুলো থেকে মনে হয় মানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেয়, বেশিরভাগ সময়ই তারা চেষ্টা করে মানে সাম্প্রতিক রিলেটেড কোনো একটা ঘটনা ওইটাকে কেন্দ্র করে ওই রিলেটেড যদি কোনো জিকে বা কোনো বিষয় থাকে ওইটাকে তুলে ধরার, মানে সাম্প্রতিকটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু তোমাকে দিতে হবে ওইটা। যেমন কারণ অনেক জায়গায় আবার দেখবা যে সাম্প্রতিক রিলেটেড তোমাকে মূলত দুইটাই ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষায় যেভাবেই দাও যেন তুমি অ্যান্সার করে আসতে পারো। কোনো সময় আবার দেখবা যে এরকম হবে যে সাম্প্রতিক থেকে একটু বেশি প্রশ্ন দিয়েছে, কোনো সময় আবার দেখবা যে সাম্প্রতিক থেকে অনেক কম প্রশ্ন দিয়েছে। তোমাকে ওভারঅল দুইটাই পড়ে যেতে হবে। আর সাম্প্রতিকের ক্ষেত্রে সবসময় মাথায় এই জিনিসটা রাখবা যে আলোচিত বিষয়, যেটা আলোচিত খুব হচ্ছে, মানে খুবই আলোচিত যে বিষয়গুলো এগুলা মাথায় খুব ভালোভাবে তোমাকে দেখতে হবে। তোমরা এই জন্য বিভিন্ন ধরনের বাজারে বই রয়েছে, সেগুলো দেখলেই তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো কিন্তু আলোচিত, তারা কিন্তু সেগুলো হাইলাইট করার চেষ্টা করে। তো দেখো এরকম বিভিন্ন ধরনের আরও তথ্যগুলো আছে। বাংলাদেশের সরকার পদ্ধতি হলো কি, সংসদের সরকার পদ্ধতি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর হলো বাংলাদেশের রপ্তানি আয় প্রধান হলো তৈরি পোশাক, এগুলো একবার দুইবার পড়বা। আর এটা একটু পড়বা, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা রয়েছে সেটা 3টা, সেটা হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট। আর সমুদ্র বন্দর কয়টা, এটা যদি আরও বিস্তারিত আমরা আলোচনা করব, এখন কিন্তু অতটুকু নাই, এটা আরও বিস্তারিত আলোচনা আছে তোমাদের পরবর্তীতে। এটা ভালোভাবে জানবা যে সমুদ্র বন্দর কয়টা, 3টা, চট্টগ্রাম, মংলা এবং পায়রা। আর এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এখানে একটা কিন্তু প্রস্তাব মানে সর্বশেষ তোমাদের এখানে কিন্তু একটা আপডেট আছে, সেটা হলো মহেশখালী একটা সমুদ্র বন্দর বলে একটা হচ্ছে, কিন্তু ওইটা কিন্তু যদিও পুরোপুরি শেষ হয়ে গেছে, এটা কিন্তু ওইটার মধ্যে অন্তর্ভুক্ত তোমাদের ধরতে হবে। তো এখন এগুলো কিন্তু তোমরা যে সাম্প্রতিকের প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটা পাবা সমুদ্র বন্দর রিলেটেড, আগেই বলে দিই, সেখানে মহেশখালী বলতে একটা তথ্য পাবা। দেখো তো এরপরে আমাদের যেটা রয়েছে স্থানীয় সময়, এটা একটু মনে রাখবা যে গ্রিনিচ সময় অপেক্ষা 6 ঘন্টা অগ্রগতি, মানে আমাদের 6 ঘন্টা অগ্রগতি রয়েছে। এবং বাংলাদেশে কোন জলবায়ু, মৌসুমী জলবায়ু, এবং বাংলাদেশের আবহাওয়া কেমন, আবহাওয়া অনেকটা সমভাবাপন্ন, বাংলাদেশে আবহাওয়া বিরাজ করতেছে। এই ছিল মূলত আমাদের যে বাংলাদেশের মোটামুটি একটা বেসিক আলোচনা, যে বাংলাদেশ আমাদের যে দেশটা রয়েছে এই দেশের মানে কোথায় কি রয়েছে না রয়েছে, আমরা চেষ্টা করলাম এই বিষয়গুলো ফুটিয়ে তোলার, তোমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা বাংলাদেশের যে ভূপ্রকৃতি, এখন ভূপ্রকৃতি বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি এবার তোমাদের একটু দেখাই। তোমাদের কিন্তু আমি একবার সরাসরি বই থেকে পড়াচ্ছি। দেখো বই থেকে পড়ানোর কারণটা কি, কারণ এই বইয়ের থেকে একবারে সরাসরি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো একবারে দেখাই দেবো, যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয়, যাতে তোমাদের পড়তে কোনো সমস্যা না হয়। আর এমনি যদি আমি ইম্পর্টেন্ট যা তথ্যগুলো দেখাই দিই, তখন তোমাদের খোঁজা লাগবে, অনেক কিছু ঝামেলা, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হতে পারে। একবার আমি সরাসরি দেখাই দিই, তোমার পড়তেও যেমন মজা পাবা, সব কিছু সুন্দর হবে তোমার জন্য। তো এই তথ্যটা আগে থেকে অনেকে পড়ে আসছে যে বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, ওটা আমরা আগেই জানি, বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয়। এবং গ্রিনিচ মানমন্দির হতে বাংলাদেশের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত, এবং বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গেছে, কর্কটক্রান্তি রেখা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং দেশে পাহাড়ি এটা দরকার নাই। এবং বাংলাদেশ হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এটা আমরা আগেই জানি, বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আর এখানকার মধ্যে আরেকটা তথ্য মনে রাখবা যে বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এটা। আর বাংলাদেশের ভূপ্রকৃতির 3টি ভাগে রয়েছে, সেটা হলো টারশিয়ারি যুগে পাহাড়সমূহ, প্লাইস্টোসিনকালে সোপানসমূহ এবং সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। তো টারশিয়ারি যুগে পাহাড়সমূহের মধ্যে যে ইনফরমেশনগুলো তোমরা মাথায় রাখবা, দেখো এখানকার মধ্যে বাংলাদেশের টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলো কিন্তু 2টা অংশ রয়েছে। একটা হলো তোমার আমরা যেটা দেখি বর্তমানে সিলেটের অংশটা, একটা হলো পার্বত্য চট্টগ্রামের অংশ, একটা হলো আমরা বলবো উত্তর পূর্বাংশ, আর একটা হলো দক্ষিণ পূর্বাংশ। এই 2টা মূলত টারশিয়ারি যুগের পাহাড়গুলো এই 2টা অঞ্চল নিয়ে মূলত গঠিত রয়েছে। এখন এই পাহাড়গুলো আমরা এটা সর্বপ্রথম মনে রাখবো,
এরপরে আমরা বাংলাদেশের এই যে কত পার্সেন্ট এলাকা নিয়ে এই বনভূমিটা গঠিত, মানে এই অঞ্চলটা গঠিত, সেটা হলো 12% এলাকা। এটা একটু মাথায় রাখবো। এবং এখানকার এটা এই যে একটু জানবো জাস্ট এখানকার অন্তর্ভুক্ত পাহাড়গুলো হিমালয় পর্বত, আসামের লুসা, এটা দরকার নেই বেশি খুব একটা, জাস্ট এগুলো মনে রাখবো, এটা রাখলে হয়ে যাবে। এবং এখানকার মধ্যে আর কিছু ইনফরমেশন যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে বাংলাদেশের সর্বোচ্চ যে পাহাড় রয়েছে এখানে, এগুলো যদি আমরা বিস্তারিত একবার আলোচনা করব যখন, যে আরও কিন্তু আছে এগুলো কিন্তু পরবর্তীতে আরও বিস্তারিত আছে। তো বাংলাদেশের যে পাহাড়, সেটার সর্বোচ্চ যে তাজিং বিজয় যে 1231 মিটার, সেটা মাথায় আমাদের রাখতে হবে। এবং কিন্তু একটা কিন্তু পাহাড় আমাদের পাহাড় আছে দুইটা, কিন্তু এখানে বিষয়টা বলে দিই, দেখো পাহাড় আছে এবং কিন্তু পর্বত আছে, তোমার দুইটা কিন্তু বিষয় আছে। এবং সবচেয়ে বড় পর্বত কোনটা, সবচেয়ে বড় পাহাড় কোনটা, এবং কোনটার উচ্চতা কত, তারপর হলো গাঢ় পাহাড় আছে, পর্বত আছে। পর্বত সর্বোচ্চ যদি বলে তখন আলাদা উত্তর হবে, যদি পাহাড় বলে তখন আলাদা উত্তর হবে। যেমন তোমাকে যদি বলে সবচেয়ে বড় পাহাড় কোনটা, তখন তোমাকে বলতে হবে কিন্তু গাঢ় পাহাড়। আর যদি পর্বত বলে তখন তুমি বলবা কিন্তু তাজিং বিজয়। যদিও এটা নিয়ে অনেকটা মতভেদ আছে, যে ওইখানে আবার আরেকটা পাহাড় মানে পর্বতকে ধরা হয় কিরিওক্রাডাং, যে নামে একটা পাহাড় আছে, মানে পর্বত আছে, সেই পর্বতটাকে আবার ওই প্রথম সারণীর মধ্যে ধরা হয়। আমরা এইগুলো বিস্তারিত আর আলোচনা করবো একবারে, তোমাদের কনফিউশনটা আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এটা পরবর্তীতে কিন্তু আমাদের আছে আলোচনার মধ্যে। তো আপাতত জাস্ট তোমরা এটা জাস্ট জেনে রাখো যে টারশিয়ারি যুগে পাহাড়গুলো জিনিসটা কী রকম, খালি জাস্ট এইটা মাথায় রাখলে হয়ে যাবে। তো এরপর হচ্ছে ফ্লাই স্টেশনকালের সোপানসমূহ। ফ্লাই স্টেশনকালের সোপানসমূহ বলতে তিনটা অঞ্চলকে মূলত এখানে অন্তর্ভুক্ত করা হয়। ফ্লাই স্টেশনকালের সোপানসমূহ বলতে তিনটা অঞ্চল বলতে, হ্যাঁ তিনটা অঞ্চলে হবে। সেটা হলো কী কী দেখো, যে একটা হলো উত্তর পশ্চিমাঞ্চল, যেটাকে আমরা বরেন্দ্রভূমি বলি, অর্থাৎ রাজশাহী যে অঞ্চলটা রয়েছে বরেন্দ্রভূমি ওইখানকার। এবং তারপর হলো মধুপুর, তারপর হলো মধ্যভাগে রয়েছে মধুপুর ও ভাওয়ালিয়াগড় নামে একটা অঞ্চল। এরপর হচ্ছে কুমিল্লায় লালমাই পাহাড়। এই তিনটা অঞ্চল মিলে মূলত ফ্লাই স্টেশনকালের যে সোপানসমূহ এগুলো গঠিত। এবং এটা হলো কত 8% এলাকা নিয়ে গঠিত, এটা মাথায় রাখবা। এবং এটা আনুমানিক 25,000 বছর পূর্বে, এটা মাথায় রাখবা। অত খুব একটা এই তিনটা তথ্য মাথায় রাখলে বলে হয়ে যাবে। এরপর হলো সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, এটা কত পার্সেন্ট এলাকা নিয়ে, 80% নদী, মানে নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি এটা। এবং এর আয়তন 1,24,266, মানে এই যে জলাভূমির যে আয়তন রয়েছে প্লাবন সমভূমি, সেটা আমরা জানি। আর বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। যদিও এটা ইদানিং বৃদ্ধি করা হয়েছে, সেটা হলো 610 বর্গ কিলোমিটার, এটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে একটু। তো এই ছিল মূলত হলো যে বাংলাদেশে যে তোমার হলো ভূপ্রকৃতি তিনটা অংশ। আমরা এই তিনটা অংশ মোটামুটি একটা তোমাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে দেখো আমাদের এরপরে যেটা আছে তা হলো বঙ্গোপসাগর। আমরা যে বাংলাদেশের যে বঙ্গোপসাগর এসে সর্বদক্ষিণে, আমরা এটা আগেই বলছি। এখন আমরা এইটা সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন তথ্য দিব, যে বাংলাদেশের যে বে অফ বেঙ্গল, যেটাকে আমরা বঙ্গোপসাগর বলছি, এই বিষয়ে কিছু ইনফরমেশন তোমরা জেনে রাখো, এখান থেকে যে ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষায় আসে। আমি কিন্তু তোমাদের বারবার বলছি, আমি কিন্তু সবগুলো তথ্য বলছি না, তোমাদের যেগুলো পরীক্ষায় বারবার আসে আমরা ওই তথ্যগুলোই জাস্ট তোমাদের দেবো। যে বাকি তথ্যগুলো যেগুলো আসে না, যেগুলো আমি বলি না, সেগুলো জাস্ট তোমরা একবার দিবার পড়বা, ওইগুলো বাদ দিবা না। আবার এইটা মাথায় রাখে যে আমি যেগুলো বলি না তার মানে ওগুলো পড়বা না, এটা না, কিন্তু ওগুলো জাস্ট রিভিশন দিয়ে যাবা বা একটু কয়েকবার পড়ে যাবা। কিন্তু যেগুলো বলে দিচ্ছি একবার, ওইগুলো বারবার পড়বা। এইগুলো খুব একটা বেশি পড়বা না, গুরুত্ব কম দিবা, একটু এইগুলোতে বেশি দিবা। দেখো যে এরপর যেটা আছে সেটা হলো যে আমাদের বঙ্গোপসাগর, যেটাকে আমরা বে অফ বেঙ্গল বলি। তো এই বঙ্গোপসাগর কারণে কিন্তু বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়ে গেছে। কেন? কারণ এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের যে একটা বাণিজ্য, এই বড় ধরনের কিন্তু একটা বাণিজ্য এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে হয়ে থাকে। আমরা বৈদেশিক বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, তারপর বৈদেশিক সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস উত্তোলন থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কিন্তু বিষয়বস্তু এই বঙ্গোপসাগর থেকে আমরা পেয়ে থাকি। যার কারণে কিন্তু এই বঙ্গোপসাগর আমাদের মানে অনেকটা সুবিধা পালন করতেছে। যাক, এগুলো বাড়তি বিষয়। তো যে বিষয়টা আমাদের প্রধানতম এখানে মনে রাখতে হবে সেটা হলো বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থান কোথায়। এটা এই বেঙ্গল ফ্যান নামে একটা ভূমিরূপ রয়েছে, এই ভূমিরূপে এখানে মূলত অবস্থিত। সেটা হলো কোথায়? এই বঙ্গোপসাগর যে রয়েছে, এই বঙ্গোপসাগরে বেঙ্গল ফ্যান নামে একটা ভূমিরূপ অবস্থিত, যেটাকে আমরা সোয়াচ অফ নো গ্রাউন্ড বলে থাকি। এবং এটা হলো একটা হলো বঙ্গোপসাগরের গভীরতম খাত কোনটা, এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড যেটা বললাম, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকবার আসছে যে সোয়াচ অফ, আমরা কিন্তু পরে কিন্তু তোমাদের বাস্তবে দেখাই দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসছে। আমরা একবার তোমাদের বাস্তবে রিয়েলিটিতে দেখাই দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার আসছে। আরেকটা বিষয় তোমাদের বলে দিই, যে কোনো বিষয় তোমরা মানে সবগুলো বিষয় টেকনিক ফলো করার চেষ্টা করিও না।
কিছু তোমার হইতে পারে, যেমন একটা সাবজেক্টের মধ্যে 10টা বা 15টা জিনিস তোমার মনে থাকতে নাও পারে, তখন তুমি টেকনিক অবলম্বন করবা। কিন্তু আমি এরকম জিনিসটা দেখি যে অনেকে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে শুধু টেকনিক খুঁজে, বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সবগুলো যদি তুমি টেকনিক খুঁজতে যাও, দেখবা যে একসময় তোমার টেকনিকেই মাথায় থাকতেছে না, আর অতগুলো টেকনিক সবগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তোমার কিছু জিনিস, ওটা স্বাভাবিক যে মানুষের সবগুলো বিষয় মাথায় ঢুকবে না, এরকম তোমার কিছু জিনিস যেগুলো একবার বারবার ঢুকবে না, ওইগুলো তুমি কিছু টেকনিক ফলো করতে পারো, বা কিছু তোমার শর্টকাট নিয়মকানুন ফলো করতে পারো। কিন্তু সব যেগুলো তুমি পারো সবগুলো মানে একটু শুধু পড়লেই হয়ে যায়, ওই বিষয়গুলো তোমার অযথা টেকনিক খোঁজার দরকার নেই, ওগুলো জাস্ট এমনিতে মুখস্থ করে নেবা। কারণ বেশি টেকনিক করতে গেলে আবার তোমার মধ্যে ঝামেলা হয়ে যায়, তখন কোন টেকনিক ওইটাও মাথার মধ্যে তোমার থাকবে না। তো ওই জন্য এটাও কিন্তু মাথায় রাখবা, এটাও কিন্তু একটা ভুল সাইডের মধ্যে সাইড বলা চলে। তো দেখো তাহলে এই যে সোয়াচক নোগ্রাউন্ড একটা অংশ রয়েছে, সেটা হলো বঙ্গোপসাগরের একটা গভীরতম খাত, খুবই ইম্পর্টেন্ট, একবারে দাগাই না কিন্তু এটা একটা গভীরতম খাত। এর অপর নাম হলো গঙ্গা খাত, এর আরেকটা নাম রয়েছে সেটা হলো কি গঙ্গা খাত। এটি একটি মূলত হলো সাবমেরিন ক্যানিয়ন। এই তথ্যগুলো একটু জানবা, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। এরপরে দেখো, এরপর হলো বরেন্দ্রভূমি একটা অঞ্চল রয়েছে, যেটাকে আমরা বললাম উত্তরে, এটা মূলত রাজশাহী বিভাগ উত্তর পশ্চিমাংশ নিয়ে গঠিত। একসময় কিন্তু এটা হলো এই যে বরেন্দ্র নামে কিন্তু একটা তোমরা পাবা, এই যে কি বলে বলে গেছি, বিভিন্ন ধরনের জনপদগুলো আছে না, ওই জনপদগুলো কিন্তু তোমরা বরেন্দ্র নামে কিন্তু একটা কিন্তু জনপদ পাবা। তোমাদের কিন্তু জনপদ যখন আলোচনা করব, তখন কিন্তু এই বিষয়টা আরও তোমাদের বিস্তারিত আলোচনা করব। অনেকে মনে করে যে বরেন্দ্র আবার রাজশাহী, দিনাজপুর এগুলোর অংশ, অনেকে মনে করে যে না ওইখানে আবার আরেকটা জনপদ ছিল, ওই জনপদটা এই যে পুণ্ড নামে একটা জনপদ ছিল, ওইটা আবার ওইগুলোর অংশ। বিভিন্ন কিন্তু কনফিউশন আছে, আমরা সব কনফিউশন তোমাদের দূর করে দেওয়ার চেষ্টা করব যখন ওই তোমাদের জনপদ আলোচনা করব। ইজিলি জনপদ কিন্তু অনেক সহজ, অনেক ইজি। তোমাদের যখন পড়াবো না, তোমরা দেখবা যে এত ইজি জনপদ, মানে একবারে তোমাদের এক ক্লাস লাগবে না, আরও তোমাদের 10 মিনিটের মধ্যে ধুয়ে শেষ করে দেবো জনপদ, একবার ইজিলি পেয়ে যাবা, কোনো প্রবলেম নেই, জাস্ট দেখতে থাকো। দেখো বরেন্দ্রভূমি মূলত হলো রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশে অংশ নিয়ে গঠিত এই বরেন্দ্রভূমি। এখন বরেন্দ্রভূমির মধ্যে যে অঞ্চলগুলো রয়েছে, মূলত এই যে রাজশাহী বিভাগের এখানে উত্তর পশ্চিমাংশের মধ্যে আমরা দেখতে পাই বগুড়া, তার পার্শ্ববর্তী দেখতে পাই রংপুর, তারপর দিনাজপুর, রাজশাহী, ওই অংশগুলো। তোমরা এই যে তোমাদের আবার বলছি, এই যে এখানে টেকনিক দিছে না, মনে রাখবো যেভাবে বিডি আর স্কোয়ার, এগুলো তোমার দরকার নেই। এর কেন দরকার নেই? তুমি ম্যাপটা মাথায় রাখো না, ওইখানে ম্যাপটা দেখো, ম্যাপটা এখন তুমি কী করবা, কল্পনা করবা মাথার মধ্যে যে রাজশাহী উত্তর পশ্চিমাংশ বলছে, তাহলে উত্তর পশ্চিমাংশ ওইখানে হলে কোন কোন অঞ্চল আছে? ওইখানে অঞ্চল আছে হলো বগুড়া পার্শ্ববর্তী কী আছে? দিনাজপুর আছে, তার পার্শ্ববর্তী কী আছে? রংপুর আছে, আবার ওইখানে কী আছে? বগুড়ার পাশে আরেকটা আছে হলো রাজশাহী। এভাবে তোমরা মনে রাখবা। তোমরা অবশ্যই ম্যাপটাকে মাথায় রাখার চেষ্টা করো। ম্যাপটা যদি তুমি মাথায় রাখো, ইজিলি কিন্তু সবগুলো সমাধান করতে পারবা। ম্যাপ যদি মাথায় না রাখো ভাই, অনেক প্রবলেম হয়ে যাবে। এটা বারবার বলছি, ম্যাপ অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। ম্যাপ যদি না রাখো কিন্তু প্রবলেম হয়ে যাবে, এটা আগেই বলছি। ওই জন্য ম্যাপটা পারলে তুমি যেখানে পড়তেছো সে দেওয়ালের সামনে একবারে টাঙিয়ে রাখবা। তো এরপরে দেখো মধুপুর ভাওয়ালিয়াগড়, যেটা একটু আগে বললাম, মধুপুর ভাওয়ালিয়াগড় আমাদের এই যে বাংলাদেশের যে ভূপ্রকৃতি তোমাদের যখন আলোচনা করতেছিলাম, সেই ভূপ্রকৃতি আলোচনা করতে গিয়ে তখন বলছিলাম মধুপুরে ভাওয়ালিয়াগড় নামে একটা অঞ্চল, সেটা মূলত হলো ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলা বিশাল অঞ্চল জুড়ে এই ভাওয়ালিয়াগড়টার অবস্থান। এটা জাস্ট মনে রাখো, অতগুলো ইনফরমেশন দরকার না, এটা আসে না খুব একটা। এরপর হলো প্রতিবাদ স্থান, এটা কিন্তু কয়েকবার আসছে এমসিকিউতে, যে ঢাকার প্রতিবাদ স্থান হলো চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দু। কেমন বিষয়টা? এটা মানে প্রতিবাদ স্থান বলতে কী বোঝায়, মানে আমি মনে করো এখান থেকে খোঁড়া শুরু করলাম, আমার দেখো এখানে লক্ষ্য করো, আমি মনে করো এখান থেকে খোঁড়া শুরু করলাম, তাহলে আমার এখানে বের হবে না, এখানে কিন্তু আমার কিন্তু ফুটোটা খুঁড়তে গেলে এই দিক দিয়ে কিন্তু ওই সজা যেখানে আছে ওইখানে বের হবে। তো ওইটাকে মূলত এখানে বলছে যে প্রতিবাদ স্থান, মানে ওই আমরা বাংলাদেশ যেখানে আছে এর সজা যদি আমরা খুঁড়তে যাই, তাহলে আমরা এই যে চিলির নিকট প্রশান্ত যে মহাসাগর রয়েছে, সেই মহাসাগরে আমরা কিন্তু সেখানে আমাদের এই গিয়ে পৌঁছাবো। ওই সজা যদি আমরা একবারে যাওয়ার চেষ্টা করি, মানে ওইটার পুরোপুরি বিপরীত দিক হলো আমাদের ওইখানে চিলির নিকট। আর চিলিটা হলো তোমার হলো এটা কিন্তু দক্ষিণ যে আমেরিকা মহাদেশ আছে, সেই মহাদেশের ওইখানে তোমরা যদি ম্যাপ দেখো, অবশ্যই এই জন্য বলছি ম্যাপ দেখবা, ম্যাপ দেখলেই তাহলে তোমার কিন্তু মাথায় থাকবে। ওই চিলিটা কিন্তু অনেকটা আবার চিকন, ওইটা নিয়ে বিভিন্ন ধরনের আছে, অনেক কথা আছে, কিন্তু ওই যখন চিলি দেশটা আলোচনা করবো তখন কিন্তু আরও অনেক আমরা বিষয় ওইটা সম্পর্কে জানবো, চিলি সম্পর্কে। তো আপাতত এই তথ্যটা মাথায় রাখো যে বাংলাদেশের প্রতিবাদ যে স্থান, সেই প্রতিবাদ স্থানটা কোথায়? এটা হলো চিলির নিকট প্রশান্ত মহাসাগর, কারণ এখানে আবার কিন্তু প্রশান্ত মহাসাগরগুলো আছে। তো এইগুলো সবগুলো বিষয় কিন্তু আলোচনা করা হয়, সাগর, মহাসাগর, মহাদেশ, সবগুলো বিষয় কিন্তু তোমাদের আলোচনা করা হবে যখন আমরা ক্লাস নেব। তখন এগুলো মূলত আন্তর্জাতিক যখন ক্লাসটা নিব, আন্তর্জাতিক ক্লাসে এগুলো আলোচনা করব, সাগর, মহাসাগর। তো দেখো এরপরে আমাদের যে তথ্যগুলো আমরা জানবো, দেখো যে
মালভূমি, মালভূমি কি এটা অনেকেই যদিও জানো, যারা আগে থেকে মানবিক বিভাগে ছিল মালভূমি জানো, যে মালভূমি হলো এমন একটা যে পর্বত, মানে পর্বত না, আর কি পর্বত বলবো না, মানে এমন একটা মানে ভূমিরূপ, সেই ভূমিরূপটা কী হবে সাধারণত পর্বত থেকে নিচু এবং সমতল ভূমি থেকে কিছুটা উঁচু বিস্তীর্ণ এক ভূমিরূপকে মালভূমি বলে। কীরকম তোমাদের একটা চিত্র দেখাই, দেখো এই চিত্রটা দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবা। মনে করো কীরকম হবে, এখানে যদিও চিত্রটা দেখতে পাচ্ছ না, মানে এইরকম একটা মনে করো এই যে একটা সমতল ভূমি আছে এখানে, তো এই ভূমিটা কী হবে, হঠাৎ মনে করো এই ভূমিটা উপরে উঠে গিয়ে এরকম, এই যে এখানে মনে করো এরকম একটা ভূমিটা উঠে গিয়ে পাহাড়ের মতো হয়ে এখানে এই যে এরকম হবে, মনে করো এখানে একটা এই যে সমতল ভূভাগ সৃষ্টি হলো না, কিন্তু পাহাড়ও কিন্তু না, কারণ এটা কিন্তু ছোটো একটা ভূমি, আর পাহাড় হইতে গেলে এরকম বড় বড় কিন্তু হয়, তো এটা একটা ছোট ভূমিরূপ গঠিত হয়েছে। তো এখন এই যে একটা এখানে সমতল যে ভূমিরূপ গঠিত হইল, এটাকে মূলত ওনারা বলছে মালভূমি। আশা করি বিষয়টা বুঝছো। তো দেখো বিশ্বের বৃহত্তম যে মালভূমি আমরা জানি সেটা হলো পামির মালভূমি, এগুলো কিন্তু আমরা পড়ছি, এগুলো ধারণা রাখবা। তাই এরপর হলো সমভূমি, সমভূমি হলো ভূপৃষ্ঠ থেকে যে সমতল যে ভূমিভাগ সেটাকে সমভূমি বলা হয়ে থাকে। তো এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এ সম্পর্কে আমাদের জানতে হবে। যে রেখা বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে এটা একটু জানবা, যে কোন কোন রেখা আমাদের বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে, সেটা হলো কর্কটক্রান্তি রেখা, তারপর হলো ট্রপিক অফ ক্যান্সার বা 90 পূর্ব ডিগ্রি, যেটাকে দাগিমা রেখা বলা হয়, সেটা আরেক নাম হলো ট্রপিক অফ ক্যান্সার। তো এরপরে বাংলাদেশের এইটা একটু জানবা যে বাংলাদেশের উপর দিয়ে সমান্তরাল আনুভাবে কোনো ভৌগোলিক রেখা অতিক্রম করছে 23.5 ডিগ্রি অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখা, এটা একটু জানবা। তারপর এরপর হলো বাংলাদেশে কোন দুই সীমান্ত জেলা বরাবর কর্কটক্রান্তি রেখা অতিক্রম করছে, এটাও জানবা, যেটা হলো কি কুমিল্লা এবং কি চুয়াডাঙ্গা জেলা। এই দুইটা জেলার মধ্যে বাংলাদেশের যে কর্কটক্রান্তি যে রেখা রয়েছে সেই কর্কটক্রান্তি রেখা কিন্তু এই দুই জেলার মধ্যে অতিক্রম করছে, মানে এই দিককার হলো তোমার কুমিল্লা, যে পূর্বর, আর পশ্চিমের হলো তোমার হলো চুয়াডাঙ্গা, এই দুই দিকের মধ্য দিয়ে এই রেখাটা অতিক্রম করছে। তো এরপরে দেখো বাংলাদেশে কোথায় কর্কটক্রান্তি ও দাগিমা রেখা গঠিত হচ্ছে, এই যে কর্কটক্রান্তি এবং দাগিমা যে দুইটা রেখা রয়েছে, দুইটা রেখা কিন্তু দুই দিক দিয়ে গেছে, এই দুইটা রেখা মূলত ঢাকা শহরের নিকট অতিক্রম করছে এবং গ্রিনিচ থেকে বাংলাদেশে 90 ডিগ্রি পূর্বে অবস্থিত, এটা জানিয়ে রাখবা। এরপর রয়েছে ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। বাংলাদেশের আগে সাগর ছিল তার প্রমাণ হলো, এটা দরকার নেই, মধ্যখান দিয়ে পুরাতন পলল গঠিত ভূমি গঠিত হয়, এটা দরকার নাই খুব একটা। এটা জানা রাখবা বাংলাদেশের উত্তরাঞ্চলে পাহাড়গুলোকে স্থায়ীভাবে কী নামে পরিচিত, সেটা হলো টিলা বা ঢিপি। আর বাংলাদেশের পাহাড়গুলো কখন গঠিত হয়, সেটা টারশিয়ারি যুগে। আর এগুলো মোটামুটি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট হালকা করে ধারণা রাখবা। যেটা বললাম এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, মানে উপরেরগুলো একটু ইম্পর্টেন্ট, এই প্রথম কারগুলো এগুলো মোটামুটি জাস্ট একবার করে ধারণা রাখবা, বলবা খালি জাস্ট। তো বাংলাদেশের আয়তন দেখো, বাংলাদেশের আয়তন যদিও বলা হয় 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু এর আয়তন মূলত এখন একটু বৃদ্ধি করা হয়েছে আগের চেয়ে, অর্থাৎ তোমার ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের আয়তন যেটা রয়েছে সেই আয়তনটা তোমার যদি অপশন এটা পাও তাহলে এটা কিন্তু দিবা 1,47,610 বর্গ কিলোমিটার। এটা ছিটমহল যে রয়েছে সেগুলো বিনিময়ের পর কিন্তু এই আয়তনটা আমাদের পাওয়া হয়েছে, এবং আয়তনে বাংলাদেশের অবস্থান হলো 94তম, এটা হলো ইউকিপিডিয়া অনুযায়ী, আর 90তম আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে রয়েছে এই বইটা অনুযায়ী। তো নেপালের আয়তন আবার হ্যাঁ আমাদের আয়তনে কিন্তু সমান, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে যে বাংলাদেশের আয়তন প্রায় কোন দেশের আয়তনের সমান, সেটা হলো নেপাল। নেপাল হলো 95তম কিন্তু নেপাল দেশটার আয়তন। তো এরপরে আমাদের দেখো আমাদের যে টপিকটা রয়েছে তা হলো সীমানা। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব সীমানা। যদি আমাদের আজকের পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং বড় হবেও, কারণ আমরা আজকে এক টপিকের মধ্যে একবার অনেকগুলো বিষয় নিয়ে নিছি, তো তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকো, অনেক কিছু যে বিষয় জানতে পারবা, যে বিষয়গুলো তোমরা আগে কোথাও জানোনি এরকম বিষয়টা তোমরা ইজিলি কিন্তু সবগুলো কিন্তু ওভারকামও করতে পারবা। তোমাদের আমি একবারে সাজেশনের মতো সাজেশন করে কিন্তু পড়াচ্ছি, সবগুলো কিন্তু তোমাদের পড়তে বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোই বারবার পড়তে বলছি। তো দেখো বাংলাদেশের সীমানা মূলত বাংলাদেশের যে সীমানা, এই সীমানা দেশে বাংলাদেশের মধ্যে দুইটা দেশ রয়েছে সীমানার সাথে সাথে। আমরা কিন্তু ম্যাপে দেখাইলাম, যে বিগত যে একটা ম্যাপ দেখাইলাম সেখানে, সেটা হলো শুধু ভারত এবং রয়েছে মায়ানমার। দেশের মোট 64 জেলার মধ্যে সীমান্তবর্তী জেলা, এই তথ্যটা খুব ভালো করে মনে রাখবা, এটা অনেকবার আসছে, বারবার মানুষজন ভুল করছে, এটা এই স্টুডেন্টরা বারবার এটা ভুল করছে। দেখো এখানকার প্রত্যেকটা তথ্য, এই যে এটা সম্পূর্ণটাই একবারে, এটা কোনো অংশটাই বাদ দেবে না, এখানে যতগুলো দিচ্ছি এখানে সবগুলোই মাথার মধ্যে রাখবা। দেখো বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হলো দুইটা রয়েছে, কি ভারত মায়ানমার, ভারত এবং কি মায়ানমার। দেশের মোট 64 জেলার মধ্যে সীমান্তবর্তী জেলা কয়টা, 32টা। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হলো কয়টা,
ভারতের সীমান্তবর্তী ভারতে কয়টা রাজ্য রয়েছে? 5টা। ভারতের রাজ্যসমূহের মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি ও আসামের সাথে সবচেয়ে কম সীমান্ত রয়েছে। সবগুলো তথ্য মনে রাখবা। এবং বাংলাদেশের ও ভারতের সীমানা বিশিষ্ট পঞ্চম দীর্ঘতম, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, সেটা বাংলাদেশ ও ভারতের সীমানা বিশ্বে পঞ্চম, এটার দরকার নেই, কিন্তু উপরে যে তথ্যগুলো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুব ভালোভাবে জানবা, একটাও বাদ দেবা না, উপরে যে যেগুলো বললাম। দেখো এরপর হলো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা হলো 32টা, অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী বাংলাদেশের যে সীমানা রয়েছে এই সীমানার সাথে ভারতের রয়েছে মূলত যে ভারতের আমাদের মূলত 32টা যে জেলা রয়েছে, এই 32টা বাংলাদেশের জেলার সাথে, মানে বাংলাদেশের সীমানার পার্শ্ববর্তী এরকম 32টা জেলা রয়েছে যেগুলোর সাথে ভারতের রাজ্যগুলোর সাথে সম্পর্ক রয়েছে, সেই 5টি রাজ্যের সাথে। তো এখন এই ভারতে যে 5টি রাজ্য, এই 5টি রাজ্যকে মনে রাখার একটা সহজ উপায় হলো আমরা যেটা জানি আমিত্রি অমেনাম, এটা আমরা আগে থেকে জেনে আসছি যে আমিত্রি অমেনাম, সেটা হলো কি আ থেকে হলো তোমার হলো আসাম। তারপর হলো তোমাদের লিখে দিই, দেখো এখানে যদিও লেখা ছিল ওইটা উপরে মুছে ফেলা হয়েছে আর কি, তোমাদের লিখে দিই, দেখো লিখে দিলে তোমাদের সুবিধা হয় ভালো, যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলো কিভাবে আমরা মনে রাখবো। তারপর হলো আমিত্রি অমেনাম। দেখো থেকে হলো 1টা 2টা 3টা 4টা, একটু তোমাদের এটা ভুল হয়ে গেছে দেখো। এবং আমিত্রি মানে তোমাদের একবার সম্পূর্ণগুলো দিয়ে দিছি, মানে এখানে যদিও 5টা শুধু বলছে, ভারতে কিন্তু 7টা রাজ্য রয়েছে আমাদের সীমান্তবর্তী, একবারে সম্পূর্ণ 7টা যে রাজ্য রয়েছে সেই 7টা রাজ্যের মানে এটা দিয়ে দিচ্ছি। কিন্তু তোমাদের এভাবে আমি নিজে মনে রাখি নাই, আমি কিন্তু তোমাদের ম্যাপটা যেটা রয়েছে সেই ম্যাপটা মাথায় রাখার চেষ্টা করছিলাম, যে ম্যাপটা মূলত তুমি যেন চোখ বন্ধ করলে যেন বুঝতে পারো যে তোমাদের ম্যাপটা মূলত যে কোন দিকে কোনটা মানে রাজ্যগুলো বিশেষ করে রয়েছে, অলওয়েজ এইটা মাথায় রাখবা। এখানে যদিও ম্যাপটা দেওয়া হয় নাই, তোমাদের ম্যাপটা কিন্তু এই যে বিগত প্রথম দিকে দেখাইলাম, যদিও দেখাই আরেকবার তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ম্যাপটা, তোমরা অবশ্যই এই ম্যাপটা দেখে মাথায় মনে রাখার চেষ্টা করবা, কারণ তোমরা যদি এমনিতে মনে রাখো না, আমি গ্যারান্টি দিয়ে বলবো ওটা মাথায় থাকবে না তোমার। তুমি যদি টেকনিকটা মনে রাখো তোমার মানে ভুলে যেতে পারো কিন্তু যে প্রথমে কোনটা হবে। তবে আমি তারপর বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা মানে এটা মনে রাখতে পারো। কিন্তু তারপরও তোমরা প্রধান যে বিষয়টা আমি বলবো গুরুত্ব সহকারে, আমি যেটা ভাই ফলো করছি, যেভাবে মানে পার করছি, ওভারকাম করছি, সেটা হলো তোমার এই যে ম্যাপটা দেখে, মানে ম্যাপটা মাথায় সেট রাখার চেষ্টা করবা। এটা যদি রাখো তাহলে তোমার অনেক সুবিধা পাবা, কারণ এটা রাখলে তুমি এই যে বললাম না বাংলাদেশের কোন দিকে কোন অঞ্চল আছে, কোন রাজ্য আছে, তুমি কিন্তু তখন এটাও বলতে পারবা যে ম্যাপটা যেমন থাকো, হ্যাঁ তাহলে আমি তো পড়ছিলাম যে উত্তরে মেঘালয় আছে, আসাম আছে, তার পার্শ্ববর্তী হলো অরুণাচল আছে, তার এদিকে আবার আছে পূর্ব এদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এভাবে কিন্তু তুমি মনে রাখতে পারবা। তারপর আমি টেকনিকটা দিয়ে দিচ্ছি, দেখো তোমরা লিখে নিতে পারো। আমিত্রি, এই যে এখানে দেওয়া হয়েছে, যদিও খুব সম্পূর্ণটা মানে মুছে গেছে আর কি, দেখো লিখে দিচ্ছি, সবাই লিখে নিতে পারো। এটা সবাই বলে আর কি, সবাই দিয়ে থাকে। তারপর হলো অমেনাম, সরেয় মে নাম। দেখো এটা নর্মাল, কিন্তু আমরা এটা জানি, এটা প্রত্যেকটা অঞ্চল যেগুলো রয়েছে জাস্ট ওই অঞ্চলগুলো আমরা প্রথম যে অক্ষরটা ওই অক্ষরটার সাথে মিলাই শুধু এটা দিয়ে দিছে, এটা অন্য কোনো কিছু না। তো যেমন থেকে আমরা আসাম, তারপর হলো মি থেকে আমাদের কি আছে, দেখো তো মি থেকে আমাদের এই যে মিজোরাম, মানে প্রথম বললাম প্রথম যে অক্ষরটা ওই অক্ষরটার সাথে আমাদের যেটা মিলছে ওইটা দিয়েছে। তারপর ত্রৈরফলাইসিকার থেকে ত্রিপুরা, তারপর হলো সরেয় থেকে কি আছে আমাদের, সরেয় থেকে আছে অরুণাচল, তারপর হলো ময়কারমিতে কি আছে মেঘালয়, তারপর হলো দন্তনাগানাতে কি আছে আমাদের নাগাল্যান্ড আছে, আর মতে আমাদের কি আছে মণিপুর আছে, এভাবে। কিন্তু আমি ভাই এটা কখনোই তোমাদের বলবো না যে এভাবে এভাবে মনে রাখো। তোমার যদি মনে হয় যে না আমার একবার পুরো মনেই থাকতেছে না, পারতেছি না, তখন তোমরা এটা ফলো করবা। কিন্তু আমি ফার্স্ট তোমাকে যে জিনিসটা বলবো, ম্যাপটা দেখো, ম্যাপটা দেখে পড়ো। এটা আমি নিজে ভাই ফল পাইছি, ওই জন্য তোমাদের বলছি, প্রথমে তোমার ম্যাপ দেখে মনে করার চেষ্টা করো, যদি পারো তারপরে তোমার ম্যাপে, আর যদি না পারো তাহলে তুমি এখানে আসবা এই টেকনিকের মধ্যে। সর্বপ্রথম আগে ম্যাপ। তো দেখো আমরা মোটামুটি যে ভারতের যে 7টা অঞ্চল, সেই অঞ্চলগুলো
আলোচনা করার চেষ্টা করলাম। তো আমাদের যেখানে আলোচনা ছিল মূলত দেখো যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যে জেলা এবং রাজ্য মূলত এখানে যেগুলো রয়েছে বাংলাদেশের ভারতের সীমান্তবর্তী সেইগুলো মূলত প্রথমে রয়েছে, সেগুলো মানে সীমান্তবর্তী যেগুলো ভারতের, মানে এখানে কিন্তু দুইটা বিষয় আছে। দেখো খুব ভালোভাবে দেখো, আমরা ভারতের মানে এইদিকে রয়েছে 7টা রাজ্য, তাদের 7টা অংশ রয়েছে, কিন্তু প্রত্যেক 7টা রাজ্যই কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সীমানার সাথে সাথে না, কিন্তু যেটা কিন্তু তোমাদের ম্যাপে দেখাইলাম প্রত্যেকটা রাজ্য কিন্তু সীমানার সাথে অন্তর্ভুক্ত না। কিছু রাজ্য রয়েছে যেগুলো সীমানার বাইরে, মানে ওইগুলো মূলত ভারতের রাজ্যগুলোর সাথে কানেক্টেড আছে, কিন্তু বাংলাদেশের সাথে এগুলো সীমানার সাথে সংযোগ নাই। যেগুলো শুধু মানে রাজ্যগুলো বাংলাদেশের সীমানার সাথে সংযোগ রয়েছে, ওই রাজ্যগুলোর মধ্যে 5টা রাজ্য শুধু দেখতে পাই। সেগুলোর মধ্যে প্রথমটা হলো পশ্চিমবঙ্গ, তারপর হলো ত্রিপুরা, তারপর হচ্ছে মেঘালয়, তারপর আসাম এবং মিজোরাম। এই রাজ্যগুলো মূলত আমরা দেখতে পাই। এরপরে যে তথ্যটা আমরা মাথায় রাখবো যে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের যে জেলা, মানে বাংলাদেশের কয়টা জেলা ভারতের সীমানার সাথে রয়েছে, সেটা হলো 30টা জেলা। 30টা জেলা রয়েছে, যেমন চট্টগ্রামের মধ্যে 6টা, এগুলো দরকার নাই যে চট্টগ্রামে কয়টা রয়েছে, রংপুরে কয়টা, খুলনায় কয়টা, যদি মনে রাখতে পারো ভালো। তবে আমি এগুলো পরীক্ষায় খুব একটা আসতে দেখিনি যে কোন অঞ্চলের সাথে কয়টা রয়েছে, খুব কম। তবে এই তথ্যটা বারবার আসে। এখানকার যে তথ্যটা আমরা পড়বো এখন, কি তথ্যটা দেখো যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা, 3টা। মানে অর্থাৎ মিয়ানমার যে দেশটা রয়েছে এর সাথে বাংলাদেশের কয়টা জেলা সম্পর্ক রয়েছে, সেটা হলো 3টা জেলা। 3টা জেলা কী কী সম্পর্ক রয়েছে দেখো, প্রথমটা হলো তোমার হলো রাঙ্গামাটি, তারপর হলো বান্দরবান, এরপর রয়েছে হলো কক্সবাজার। এই 3টা জেলার সাথে কানেক্টেড আছে। কোনটা, মায়ানমার বা মিয়ানমার যেটাই বলবা। আর বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের প্রদেশ আবার কিন্তু 2টা, সেটা হলো 1 নম্বর হলো রাখাইন, তারপর হলো 2 নম্বর হলো চীন। কিন্তু এই যে চীন দেশ না, কিন্তু এখানে ওদের একটা রাজ্যই রয়েছে, অংশই রয়েছে, এলাকায় রয়েছে মিয়ানমার, যেটার নাম কিন্তু চীন। তো দেখো বাংলাদেশের সীমান্তবর্তী, তাহলে কনফিউশন অনেকের মধ্যে এখন হয়ে যাবে যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টা তাহলে কীভাবে হয়, তোমাদের কিন্তু দেখাচ্ছি ভালোভাবে। দেখো এর মধ্যে ভারতের সাথে সীমান্ত সংযোগ রয়েছে হলো 30টা জেলা এবং মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে হলো 3টা জেলা। মিয়ানমারের সাথে কয়টা জেলা, 3টা জেলা। তাহলে 32 আর তাহলে আমাদের 30 আর যদি হয় ভারতের সাথে 30টা, মিয়ানমারের সাথে হলো 3টা, তাহলে টোটাল কিন্তু 33টা হওয়ার কথা। কেন হয় নাই? এই কারণে হয় নাই যে রাঙ্গামাটি যে একটা অংশ রয়েছে বাংলাদেশের জেলা রয়েছে, এই রাঙ্গামাটি জেলাটা 2টা অংশের সাথে পড়ছে। মানে রাঙ্গামাটি ওই জেলাটা মূলত তোমাদের কিছু অংশ পড়ছে ভারতের সাথে, কিছু অংশ পড়ছে মিয়ানমারের সাথে। ওই জন্য এই অঞ্চলটাকে মূলত যদি সেপারেটভাবে আমরা ভাগ করি তখন 2 জায়গায় ধরতে হয়, আর যখন এক জায়গায় বলবো যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা, তখন তোমাকে 32টা কিন্তু বলতে হয়। আশা করি বিষয়টা বুঝছো যে কেন বলা হয় 32টা, আর যখন সেপারেট প্রশ্ন করা হয় তখন উত্তর কেন আলাদা আসে। বিষয়টা তো বুঝতে পারছো? দেখো এই জন্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 32টা এবং বাংলাদেশের সাথে ভারতের 5টি অঙ্গরাজ্যের সীমানা রয়েছে। তো এরপর রয়েছে হলো বিরোধপূর্ণ বিভিন্ন ধরনের সীমান্ত বাংলাদেশে রয়েছে। তার মধ্যে রয়েছে হলো দক্ষিণ তালপাট্টি দ্বীপ, এটা জানতে হবে দক্ষিণ তালপাট্টি দ্বীপের অবস্থান কোথায়, সেটা হলো সাতক্ষীরা জেলায়। তারপর হলো মহুরিয়া চর, এটা হলো ফেনী জেলায় অবস্থান এটার। এরপরে যদি আমরা দেখি, দেখো আমাদের প্রায় অনেকক্ষণ হয়ে গেল ক্লাসটার, তো তোমাদের বিরক্ত হওয়ার কথা, কিন্তু আমরা চেষ্টা করব তোমাদের যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়ার। কিন্তু এই টপিকটা কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলো টপিক আছে। দেখি যদি সম্ভব হয় তোমাদের এক ক্লাসে শেষ করে দেওয়া, যদি সম্ভব না হয় আমরা আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব এই টপিকটার উপর, কারণ টপিকটা কিন্তু অনেক বড়। এই টপিকটা যে আমরা চেষ্টা করছিলাম যে এক ক্লাসে শেষ করে দিব, মনে হয় হবে না। দেখি তারপরে যতদূর যাই আমরা 1 ঘন্টা ট্রাই করব, 1 ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব হবে আমরা দেখব। তো দেখো এরপর যেটা রয়েছে সেটা হলো, এগুলো খুব একটা দরকার নাই, এগুলো পরীক্ষা আসে না। এখানকার মধ্যে এটা রাখবা যে রৌমারি বা বাড়াইবাড়ি, যেটা হলো কুড়িগ্রাম জেলার। তারপর হলো এটা খুব একটা দরকার নেই, এটা মনে রাখতে পারো যেহেতু মায়ানমারের সাথে বিরোধপূর্ণ একটা রয়েছে অঞ্চল, সেটা হলো চরফরিদ নাফ নদীর মোহনায় অবস্থান। মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, জেনে রাখতে পারো। এরপর যেটা রয়েছে এইটা থেকে প্রশ্ন আসছে, কিন্তু অনেকবার প্রশ্ন আসছে এটা থেকে, যে বাংলাদেশের সীমানার বিষয়টা। বাংলাদেশের এগুলো বেশিরভাগই তথ্যগুলো তোমরা 2টা কিন্তু ইনফরমেশন রয়েছে। 1 নাম্বার হলো মাধ্যমিক ভূগোল তথ্য একটা আলাদা রয়েছে, আরেকটা হলো তোমার হলো বর্ডার গার্ড বাংলাদেশ যে রয়েছে, এইটার তথ্য কিন্তু একটা রয়েছে। মানে 2টার কিন্তু তথ্য 2 রকম। যেমন তোমাদের যদি বলে বাংলাদেশের মোট সীমারেখা কত, যখন বর্ডার গার্ড সূত্র অনুযায়ী আমরা দেখতে পাই বাংলাদেশের মোট সীমারেখা হলো 5138 কিলোমিটার, কিন্তু মাধ্যমিক ভূগোল অনুযায়ী আবার 4712 কিলোমিটার। 2টার কিন্তু 2 ধরনের তথ্য ইনফরমেশন আমরা দেখতে পাই। তো এখন তোমরা সব সময় চেষ্টা করবা, দেখো আর একটা বিষয় কি, ওনারা যদি মানে অপশনগুলো দেয়, অপশনগুলো এমনভাবে দিবে তোমার যেটা রয়েছে এইটার কাছাকাছি দিবে। মনে করো 5138 আছে না, এর কাছাকাছি মানে দিবে, বাকি অপশনগুলো দেওয়ার চেষ্টা করবে। এখন দেখো তোমার যদি ওরকম না দেয়, যদি মনে করো
আলাদা করে দেয়, তাহলে তুমি সবসময় এইখানকার মধ্যে যে জিনিসটা চেষ্টা করবা সেটা হলো বিজিবি যে ইনফরমেশনগুলো আছে, বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড যেটা রয়েছে, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ, এইটার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দেওয়ার, অর্থাৎ সর্বশেষ বাংলাদেশের সর্বমোট সীমারেখা যেটা রয়েছে 5138 কিলোমিটার, এটা দিবা। মানে বর্ডার গার্ডটা ফলো করার চেষ্টা করবা, মানে এটাই বেশিরভাগ সময় পরীক্ষায় এই বর্ডার গার্ড যেটা রয়েছে সেটাগুলো তথ্যগুলোই ধরা হয় এবং এখান থেকেই উত্তরগুলো বেশিরভাগ আসে। বাংলাদেশের উপকূলবর্তী দৈর্ঘ্য হলো 711 কিলোমিটার। এটা জানবা বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। এটা 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 খুব মানে ভালোভাবে জানবা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত, এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক, আর রাজনৈতিক সমুদ্র সীমা আবার 200 নটিক্যাল মাইল। এরপর হলো 1 নটিক্যাল মাইল সমান সমান কত, এটা নিজের মানে কনফিউশন জানার জন্য মনে রাখতে পারো 1.85 কিলোমিটার। আর বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য হলো 4156 কিলোমিটার। আর বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমারেখার দৈর্ঘ্য সেটা হলো 271 কিলোমিটার। খুব ভালো করে মাথায় রাখবে এটা। বাংলাদেশের ভারতের সাথে বাংলাদেশের সীমানা পূর্বে, এটা আগেই বলছি, পূর্বে হলো ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার, পশ্চিম হলো ভারতের পশ্চিমবঙ্গ, তারপর উত্তরে হলো ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, আর দক্ষিণ হলো বঙ্গোপসাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ভারত। এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা তথ্যগুলো কিন্তু দেখতে পাই যে ভারতের সাথে বাংলাদেশের সীমানার বিভিন্ন ধরনের তথ্যগুলো। তো এরপরে আরও গুরুত্বপূর্ণ আমাদের অনেক তথ্য আছে। তো আমরা মোটামুটি অনেকগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তো দেখো আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মূলত আমরা দেখি কতটুকু আছে। আর তোমাদের যদি আগে দেখিনি, যদি 2টা ক্লাস দেওয়া লাগে তাহলে আমরা অর্ধেক করে শেষ করে দিই এখানে, কারণ একটা ক্লাসে অনেকক্ষণ হয়ে যাবে, তোমরা বিরক্ত হচ্ছ দেখতে পাচ্ছি। দেখি আর কতটুকু আছে, প্রায় অনেকটুকুই আছে। তো আমরা আজকে মূলত আরেকটু আলোচনা করে তোমাদের শেষ করে দিই, কারণ সম্পূর্ণটুকু আলোচনা করতে গেলে তোমাদের অনেক বিরক্ত হয়ে যাবে, কারণ সাধারণ জ্ঞান বিষয় এগুলো আমিও জানি, আমি নিজে পার হয়ে আসছি। এগুলো অনেকগুলো একসাথে পড়তে গেলে এলোমেলো হয়ে যায়, বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, মানে ভালো লাগে না অনেকক্ষণ এইগুলো ক্লাসগুলো করতে, নিজেকে বিরক্ত লাগে। তো আমরা মূলত 2টা পর্বে তাহলে আলোচনা করব। তো আমরা আর কিছু অংশ আছে, আমরা কিছু অংশ মানে পর্যন্ত ছিটমহল পর্যন্ত আলোচনা করে দিই, তারপর বাকি অংশগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো দেখো গুরুত্বপূর্ণ কিছু তথ্য, দেখো কী কী তথ্য আছে, যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত এবং মিয়ানমারের সংযোগ নেই। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের এমন কোন বিভাগগুলো রয়েছে যেগুলোর সাথে মিয়ানমারের সাথে সংযোগ নেই এবং ভারতের সাথে সংযোগ নেই। আমরা জানি ঢাকা এমন একটা মধ্যখানে আছে, এখানে কারোর সাথে সংযোগ নেই। বরিশাল এখানে নেই, কারণ বরিশালে দক্ষিণের দিকে এদিক দিয়ে আছে, কিন্তু দক্ষিণের এদিকে তো তোমার আলাদা, আবার ওইদিকে তো কোনো দেশ নেই, ওইদিকে তো তোমার বঙ্গোপসাগর। তো আমরা এই 2টা অঞ্চলকে ধরতে পারি। তো এরপরে রয়েছে বাংলাদেশে কোন বিভাগের সবগুলো জেলায়, এটা দরকার নাই। বাংলাদেশে জেলার সাথে ভারতে মায়ানমার সীমান্ত রয়েছে, এটা মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট। এই ইনফরমেশনটা তোমাদের কিন্তু বলে দিইনি কোনগুলো, প্রথম কার্ডটা খুব ইম্পর্টেন্ট। এরপর হলো এই ইনফরমেশনটা, বাংলাদেশে কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে, সেটা হলো রাঙ্গামাটি, সেটা আগে বলছি। তারপর হলো বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সংযোগ নেই, সেটা হলো বান্দরবান, কক্সবাজার। এটা হলো তোমার সাথে পড়ছে, এই যে মায়ানমারের এই অঞ্চল যেটা, সেই অঞ্চলে পড়ছে, ওই জন্য এটা ভারতের সাথে কোনো কিন্তু সংযোগ নেই। ম্যাপটা দেখবে, অবশ্যই ম্যাপ দেখবে, এগুলো ম্যাপ দেখলে তোমাদের মানে কোনো প্রবলেম থাকবে না, তোমরা ইজিলি বুঝতে পারবা যে কোথায় কেন কোনটা পড়তেছে, কীরকম পড়তেছে, এই বিষয়গুলো। তো এরপরে দেখো, এরপরে যেটা আছে তা হলো যে পার্বত্য চট্টগ্রাম কোন জেলার সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ নেই, সেটা হলো খাগড়াছড়ি। আমরা এটা আগে জানি। পার্বত্য চট্টগ্রাম কোন জেলার সাথে ভারতের সীমানা নেই, সেটা হলো বান্দরবান, খাগড়াছড়ি, কারণ এগুলো হলো ভারতের অংশ, এই জন্য এগুলো মায়ানমারের সাথে আবার সংযোগ নেই। তারপর সিলেটে কোন জেলা উত্তর ভারতীয় রাজ্যের অংশ, সিলেটের জেলার উত্তর ভারতীয় কোন রাজ্য অবস্থান, এটা আমরা জানি। মানে উত্তরে কোন রয়েছে, সিলেটের উত্তরে হল মেঘালয়, কারণ পার্শ্ববর্তী অঞ্চল। বাংলাদেশের কোন জেলা নামে ভারতে একটি জেলা আছে, দিনাজপুর নামে কিন্তু একটা ভারতের কিন্তু অংশ রয়েছে, কারণ আগে আমরা জানি যখন এই যে বাংলা ভাগ করা হয় না, তার পূর্বে আমাদের ওই দিনাজপুর যে অংশটা, ওই অংশটা ভারতের এই যে পশ্চিমবঙ্গের অনেকটা অঞ্চল মিলে কিন্তু গঠিত হয়েছিল, যার কারণে ওই ভারতের কিছু অংশ এখনও দিনাজপুর কিন্তু বলা হয়, ওরা কিন্তু এখনও দিনাজপুর নামে ওদের অংশ আছে। তো ভারত ও উত্তর পূর্বাঞ্চলে কোনো রাজ্যের সীমানার মধ্যে অবস্থিত, এটা জানবা না, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, যেটা আমরা আগে জানি। তো এরপরে রয়েছে হলো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতে কোন রাজ্য সেভেন সিস্টার্সের অন্তর্গত নেই, সেটা হলো পশ্চিমবঙ্গ। কেন পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের এই 7টা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ধরা হয়নি, এটা কিন্তু পশ্চিমী ওই দিকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যার কারণে এটা 7 সিস্টার্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণ লক্ষ্য কমিটির নাম হলো JBWG, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। বাংলাদেশের দক্ষিণ ভারতে কোন এলাকায় অবস্থিত, সেটা হলো আন্দামান। বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন এলাকা
অবস্থিত সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা মূলত আমরা দেখতে পাই। তো এরপরে দেখো আর বেশি নয়, আরেকটু আছে, তারপর আমরা শেষ করে দেব। তো পার্বত্য চট্টগ্রামের জেলা মূলত কয়টা? 3টা, সেটা হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। আমরা এটা আগে জানি। উপকূলবর্তী বাংলাদেশের উপকূলীয় জেলা হলো 19টা, আর টেকনাফ ও তেঁতুলিয়া যথাক্রমে অবস্থিত। এই দুইটা জানবা, টেকনাফ ও তেঁতুলিয়া। এটা মধ্যে না জানলেও কোনো সমস্যা নাই, এই ইনফরমেশনটা জানে রাখলে ভালো। তো এই জিনিসটা খুব ভালোভাবে জানবা যে টেকনাফ ও তেঁতুলিয়া যথাক্রমে অবস্থান হলো কক্সবাজার ও পঞ্চগড়, এই দুইটাই। টেকনাফ হলো তোমার হলো কক্সবাজার, আর তেঁতুলিয়া হলো তোমার হলো পঞ্চগড়। তো ময়মনসিংহে আগে যে বিভাগ হতো এটা জানি, এগুলো ইম্পর্টেন্ট না। বাংলাদেশ সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সর্বদক্ষিণের ইউনিয়ন হলো সেন্ট মার্টিন। সর্বদক্ষিণের স্থান হলো কোনটা? ছেড়াদ্বীপ। আমরা সর্বদক্ষিণে কোন দ্বীপ দেখতে পাই? ছেড়াদ্বীপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো এরপরে রয়েছে হলো ছেড়াদ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণাংশে ছেড়াদ্বীপ নামে একটা দ্বীপ আছে। সেন্ট মার্টিন দ্বীপেরই অংশ, আরও দক্ষিণ ওটা আর কি। ঢাকার সাথে নদীপথে সরাসরি সংযোগে কোন জেলা? সেটা হলো রাঙ্গামাটি। এই যে ইনফরমেশনগুলো, এগুলো জানবো। আমি কিন্তু তোমাদের দাগাই দিই, যেগুলো পড়তে হয় বলে দিই, যেগুলো ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের প্রথম পর্ব। আমরা চেষ্টা করছিলাম তোমাদের আজকে প্রথম পর্বের মাধ্যমে সম্পূর্ণ ক্লাসটা শেষ করে দেওয়ার, কিন্তু ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা আজকের এই পর্বটা এখানে শেষ করতেছি। তো আশা করি তোমরা আজকের এই লাইভটা অনেক এনজয় করেছো এবং তোমাদের আশা করি অনেকগুলো প্রবলেমের সমাধান হবে। তো এর পরবর্তীতে আমরা তোমাদের সাথে আরেকটি নতুন লাইভ নিয়ে নতুন ভাবে আলোচনা করবো। আমরা প্রতিদিন কিন্তু লাইভ ক্লাস নিই, তোমাদের জানিয়ে রাখি। আমরা প্রতিদিন কিন্তু লাইভ ক্লাস আমাদের হয়, ডেইলি লাইভ ক্লাস নেওয়া হয়, তোমাদের ফ্রি কিন্তু লাইভ ক্লাসগুলো নেওয়া হয়। তো তোমরা যারা এডমিশন রিলেটেড লাইভ ক্লাসগুলো করতে চাচ্ছ, তারা অপটিমিস্ট এডমিশন ওয়ার যে পেজ আছে, ওই পেজে ক্লাসগুলো করবা। আর যারা একাডেমিক এইচএসসি একাডেমিক ক্লাসগুলো করতে চাচ্ছ, তারা অপটিমিস্ট আশাবাদী নামক পেজ আছে, সেই পেজে কিন্তু কানেক্ট থাকো। ওই পেজে আমরা এইচএসসি একাডেমিক লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। তো তাহলে আমরা বেশি কথা বলবো না, আজকে যে পর্বটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।